भारत माता की। দুর্যোগ মাথায় নিয়ে গত 17 দিন ধরে আমরা যে অবস্থানের কাজ করে চলেছি, ধর্নার কাজ করে চলেছি, এখানে হাজার হাজার কর্মী এই দুর্যোগের মধ্যেও নিয়মিতভাবে এই ধর্নায় অংশগ্রহণ করছেন। আমাদের কালচারাল সেলের সমস্ত কর্মীরা, শিল্পীরা তাদের শিল্পকর্ম দিয়ে এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং জনজাগরণের কাজ সাধারণ মানুষ পর্যন্ত একে পৌঁছে দিচ্ছেন নিরন্তর। আজকেও এই যে দুর্যোগ লাগাতার গতকাল থেকে চলছে, তার মধ্যে আমাদের ধর্না চলেছে। সারা পশ্চিমবঙ্গ ব্যাপী বিভিন্নভাবে আরজি করের যে ঘটনা, তার প্রতিবাদ চলছে। এই আন্দোলন শুরু করেছেন জুনিয়র ডাক্তাররা, তারাই নেতৃত্ব দিচ্ছেন। আমরা রাজনৈতিক পার্টি হিসাবে সমাজের সঙ্গে আছি এবং নিরন্তর গ্রামগঞ্জ, বিডিও অফিস, থানা পর্যন্ত ঘেরাও, ডিএম অফিস ঘেরাওয়ের প্রোগ্রাম আমরা করেছি। এখানে আমাদের মঞ্চের সামনেই যেভাবে জল জমে আছে, এটা লন্ডন কি ভেনিস আমরা বুঝতে পারছি না। লোক যে দাঁড়িয়ে শুনবে সে উপায়ও নেই। কলকাতায় যদি অবস্থা হয় তাহলে দুদিনে সারা গ্রাম বাংলায় কি অবস্থা হয়েছে আমরা অনুমান করতে পারছি। সেই তাকে উপেক্ষা করে আমাদের অনেক কর্মী আজকে যোগ দিয়েছেন, নেতারাও এসছেন। সেজন্য লড়াই চলছে, চলবে। জাস্টিসের জন্য লড়াই। এই অপকর্ম বন্ধ হোক, বাংলায় শান্তি আসুক, মা বোনদের সম্মান সুরক্ষিত হোক, এটা আমরা চাই। তাই আমরা এই লড়াই করছি। আমরা দেখলাম মুখ্যমন্ত্রীর তরফ থেকে সিএস চিফ সেক্রেটারি ডেকেছিলেন ডাক্তারবাবুদের কথা বলার জন্য, তারা গেছিলেনও, কিন্তু দু একটি বিষয় একমত না হওয়ার জন্য সেদিন মিটিং হয়নি। মুখ্যমন্ত্রী বললেন আমি 2 ঘন্টা বসেছিলাম, জুনিয়র ডাক্তাররা বললেন আমরা বাইরে 3 ঘন্টা বসেছিলাম। কিন্তু কি এমন হয়ে গেল যে 2 ঘন্টা 3 ঘন্টা অপেক্ষা করার পরেও এত বড় সমস্যা নিয়ে আলোচনা হতে পারলো না? আর আজ কি এমন হয়ে গেল, মুখ্যমন্ত্রী অনাহুত হয়ে সোজাসুজি চলে এলেন তাদের মঞ্চে? কিসের ঠেলা? আমরা জানি ঠেলায় পড়ে বিড়াল নাকি গাছে ওঠে, উনি তো সবে অবস্থান পর্যন্ত গেছেন। এবং তারপরে আমরা জানি না কি কথা হলো, কয়েক ঘন্টার মধ্যে সবাই মিলে মত পাল্টে আবার কালীঘাটেতে তার বাড়িতে গিয়ে বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছেন। আমরাও চাই সমস্যা সমাধান হোক, হসপিটালে ডাক্তারদের পরিষেবা শুরু হোক, মানুষের কষ্ট দুঃখ দূর হোক। কিন্তু যে জন্য এই আন্দোলন, এত তামঝাম, এত লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছেন, তার কি কোনো পরিবর্তন হবে? তার কি সুবিচার হবে? সেই ডাক্তার মেয়েটির হত্যা, অত্যাচার, তথা পশ্চিমবাংলার গ্রামে গঞ্জে যে মহিলাদের উপর অত্যাচার চলছে, খুন ধর্ষণ চলছে, প্রায় 50,000 পক্সো আইনে কেস হয়েছে, এই ধরনের সুমোটো কেস। সেই কেসের কি কোনো সমাধান হবে? প্রশাসনিক কোনো পরিবর্তন হবে কি? মুখ্যমন্ত্রীর কথা থেকে আমরা সেটা কোনো আশা পাইনি। হয়তো কিছু করে দেখাতে হবে ওনাকে। সুপ্রিম কোর্টে কেস চলছে, কপিল সিব্বল দাঁড়িয়ে যখন ওখানে জয় সাহেবের সঙ্গে দাঁড়াবেন, তখন হয়তো জিজ্ঞাসা হবে রাজ্য সরকার কি করছে। উনি বলবেন দেখুন মুখ্যমন্ত্রীর মাথায় বৃষ্টি নিয়ে গিয়ে ধর্ণা মঞ্চে পৌঁছেছেন, ডাক্তারদের বাড়িতে ডেকে চা খাইয়েছেন, কিন্তু কি হবে রেজাল্ট সেটার দিকে আমরা তাকিয়ে আছি। আচ্ছা, মুখ্যমন্ত্রীর কি এমন ঠেলা ছিল এর বৃষ্টির মধ্যে ছুটে চলে গেছিলেন ধর্ণা মঞ্চে? আমার মনে পড়ছে 3-4 বছর আগে যখন সেই আমফান শুরু হয়েছিল, সেই দিন ঠিক এরকম আবহাওয়া ছিল, বৃষ্টি ছিল সন্ধ্যাবেলা। সেই দিন এখানে পুলিশ ট্রেনিং স্কুলেতে পুলিশের লোকেরা আন্দোলন করছিলেন, মিছিল করছিলেন, কয়েকশো পুলিশ কর্মী, কয়েক হাজার আইপিএসরাও ছিলেন। ঠিক এরকম বৃষ্টি মাথায় নিয়ে রাত 11টার সময় মমতা ব্যানার্জি পিটিএসে পৌঁছেছিলেন, তাদের সামনে দাঁড়িয়েছিলেন এবং এই ধরনের সমস্ত আশ্বাস দিয়েছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন। আমি জানি না, পুলিশের বন্ধুরা বলতে পারবেন সেই প্রতিশ্রুতি রক্ষিত হয়েছে কিনা, কোনো সমাধান হয়েছে কিনা। আমার তো মনে হয় না, তাহলে পুলিশের দুরবস্থা হতো না। আজকেরও যে প্রতিশ্রুতি, মমতা ব্যানার্জির মতো মানুষ, যে লোক এলে দেখা করে না, যে প্রধানমন্ত্রীর সঙ্গে, গৃহমন্ত্রীর সঙ্গে দেখা করে না,
তাদেরকে অসম্মানজনক শব্দে আক্রমণ করেন। তিনি কি এমন পরিস্থিতি পড়েছে যে পৌঁছে গেছেন? আমার মনে আছে 2 বছর আগে প্রধানমন্ত্রী এসেছিলেন আমাদের এখানে, উড়িষ্যা যাচ্ছিলেন, তিনি খড়গপুরের কলাইকুণ্ডা এয়ারপোর্টে বসেছিলেন, মুখ্যমন্ত্রী দেখা করতে আসবেন বলে। উনি এসে দূর থেকে নমস্কার করে চলে গেলেন। চিফ সেক্রেটারি পর্যন্ত সামনে বসেনি, প্রধানমন্ত্রী বসেছিলেন, তার জন্য দেখা করেননি। এই যে দুর্বিনীত মহিলা, তিনি চলে গেলেন জুনিয়র ডাক্তারদের কাছে। ঠেলাটা বুঝতে পেরেছেন তো? একজন আবার বলেছে, উনি যে ভাষণ দিলেন 9 মিনিট 26 সেকেন্ড, কি বলেছেন উনি? শেষে যেটা বললেন অশ্বডিম্ব, উনি কিছুই করতে পারবেন না, কারণ উনি একা কিছু করেন না। কিন্তু ওই ভাষণটার মধ্যে নাকি একজন অ্যানালাইসিস করেছেন 61 বার আমি আর আমার শব্দটা প্রয়োগ হয়েছে, 61 বার 9 মিনিটের মধ্যে। কিন্তু সিদ্ধান্ত কে নেবে? আমি কোনো সিদ্ধান্ত নিই না। আপনি কি করেন তাহলে? ভাষণ দেন। লাইভ স্ট্রিমিং হবে কিনা এই নিয়ে সেদিনের বৈঠকটা হয়নি নবান্নতে। আজকে বোধহয় সেই কন্ডিশনটা নাই, কারণ সবাই ক্লান্ত হয়ে যাচ্ছেন। অবশ্যই মিটিং করুন, চেপে ধরুন, দাবি আদায় করুন, কিন্তু আমি ডাক্তারবাবুদের বলবো, এই মহিলা এত সহজে দমবার পাত্রী নন। এখানে আমাদের শিল্পীরা এসেছেন, অনেকে অভিনয় করেন, তারা ক্যামেরার সামনে করেন, কেউ থিয়েটারে করেন, কেউ যাত্রার মঞ্চ থেকে করেন, কিন্তু ইনি চৌরাস্তায় নাটক করেন। সেই জন্য উনাকে বিশ্বাস করবেন না। যাকে বিশ্বাস করুন পৃথিবীতে, মমতা ব্যানার্জিকে বিশ্বাস করেছেন তো ডুবেছেন। বহু লোক টিএমসি ছেড়ে পালিয়ে এসছেন, তার কথাই গেছিলেন অনেকে। সেই জন্য আমরা তাকিয়ে আছি, কারণ এই ধরনের বহু আন্দোলনকে অন্য পথে চালিয়ে দেওয়া হচ্ছে, এখানেও চেষ্টা হচ্ছে। নেপোয় তো দই মেরে নিয়ে চলে গেছে। দিল্লিতে আমরা দেখেছি একজন খুব চতুর নেতা, এখন মুখ্যমন্ত্রী, আন্না হাজারের মতো একজন সর্বত্যাগী সমাজসেবীকে টুপি পরিয়ে মুখ্যমন্ত্রী হয়ে গেলেন। ঠিক এখানেও এই যে আন্দোলন একটা রেপ বা মার্ডারের জন্য নয়, পশ্চিমবাংলায় কোনায় কোনায় এই ধরনের ঘটনা ঘটছে। আমি বললাম 50,000 কেস আছে, একটাতেও আমি জানি না চার্জশিট হয়েছে কিনা, একজনের সাজা হয়নি, জেল হয়নি, ফাঁসি হয়নি। এটাতে এত সহজে হবে আমরা আশা করছি না। সেই জন্য সমস্ত আপামর জনসাধারণ আন্দোলনে নেমেছে। আজকেও আবার রাত জাগার ডাক দেওয়া হয়েছে। 1 মাস আগে 14 তারিখ আগস্টে ঠিক রাত দখলের ডাক দেওয়া হয়েছিল, লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছিলেন, কারণ সবাই চাইছে এর প্রতিবাদ করতে একটা প্ল্যাটফর্ম চাই, সেটা পেয়েছেন। আমার মনে হয় আজকেও দুর্যোগ মাথায় নিয়ে অনেক লোক রাস্তায় নামবেন। যদি না নামতে পারেন, বাড়ি থেকে আপনি প্রদীপ জ্বালান, দীপক জ্বালান, ঘন্টা বাজান, শঙ্খ বাজান, আপনি দেখান যে আপনি আন্দোলনের সঙ্গে আছেন। আমার মনে আছে 3 বছর আগে মাননীয় প্রধানমন্ত্রী যখন ভারতবর্ষে তথা বিশ্বে মহামারী এসেছিল, করোনা মহামারী, তার বিরুদ্ধে লড়াই করার জন্য দেশকে আহ্বান করেছিলেন। শঙ্কর ধ্বনি, ঘন্টার ধ্বনি, দীপক জ্বালাবার জন্য বলেছিলেন। তখন অনেকে হেসেছিল, কিন্তু প্রধানমন্ত্রী মোদীজির আহ্বানে সারা দেশে কোটি কোটি লোক নিজের বাড়িতে শঙ্করধ্বনি, ঘণ্টার ধ্বনি করেছিল, নিজের বাড়িতে প্রদীপ জ্বালিয়েছিল। সেই পরম্পরাটা আজকে চলেছে। মানুষ নিজের প্রতিবাদের ভাষাকে পাল্টে নিয়েছেন। আজকেও হবে, কারণ যতক্ষণ না জাস্টিস হচ্ছে, যতক্ষণ না দোষীরা সাজা পাচ্ছে, আন্দোলন চলবে। হতে পারে কেউ আহ্বান করছেন দুর্গাপূজার কথা বন্ধ করে দিচ্ছেন। দুর্গাপূজা বন্ধ হবে না, দুর্গাপূজা হবে, পূজা হবে, উৎসব হবে না। আমরা দুর্গা পূজাকে দুর্গোৎসবে পরিণত করেছি, কমিউনিস্টরাই করেছে। আবার দুর্গা পূজায় ফিরে আসুন। দুর্গোৎসব আমরা করব না। কারো বাড়িতে যদি মেয়ের এরকম অপঘাতে মৃত্যু হয়, সে বাড়িতে 1 বছর ধরে কালা ঔষধ চলে, পুজো হয় না, কোনো পবিত্র অনুষ্ঠান, শান্তি হয় না, যজ্ঞ হয় না, বিবাহাদি হয় না, কোনো পূজা অনুষ্ঠান হয় না, কারণ তার ফল পাওয়া যায় না। আমাদের প্রত্যেকের বাড়ির মেয়েকে হত্যা করা হয়েছে। তাই পুজো খালি মা যেহেতু আসবেন, তার বোধন হবে। শ্রদ্ধা ভক্তি করে উপবাস করে পুজো করে মায়ের কাছ থেকে আশীর্বাদ চান, যেন এই রাক্ষসী শক্তি ধ্বংস হয়। যে করোনার বিরুদ্ধে লড়াই করার জন্য নরেন্দ্র মোদী আহ্বান করেছিলেন, আজ পশ্চিম বাংলায় এই যে সামাজিক ব্যাধি, ধর্ষণ আর খুন, এটা করোনার চেয়েও তো ভয়ঙ্কর রূপ নিয়ে এসছে। তার চেয়েও ভয়ঙ্কর, মানুষের রন্ধ্রে রন্ধ্রে, সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। তাই তার বিরুদ্ধে লড়াই করতে হবে। যে মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রীকে বসিয়ে রাখেন,
তিনি 2 ঘন্টা বসেছিলেন নবান্নের হলেতে একা, আসর সাজিয়ে, কেউ আসেনি। আমি স্যালুট করছি সেই জন্য এই জুনিয়র ডাক্তারদের। আপনারা কমপক্ষে দেখিয়ে দিয়েছেন এই অহংকারী মহিলা কাউকে ভয় দেখিয়ে কাজ করাতে পারবেন না। তারা যাননি দেখা করতে, এর দেমাগ ভেঙে দিয়েছেন। মমতা ব্যানার্জি কি বলেছিলেন? ওরা বাচ্চা বাচ্চা ভাই বোনেরা, তারা বোঝে না। বোঝে না? আপনাকে এমনি ঘোল খাইয়েছে? আপনাকে ভালো করে বোঝে, হাড়ে হাড়ে চেনে। মমতা ব্যানার্জি জানেন না এই বাচ্চা বাচ্চা ডাক্তাররা আজকে ডিউটি করছেন না বলে আপনার স্বাস্থ্য বিভাগ ভেঙে পড়েছে। কয়েক হাজার ডাক্তার কর্মবিরতি করছেন, জুনিয়র ডাক্তাররা, তারা চাকরি করেন না, হাউস স্টাফ আছে। তারা যাচ্ছেন না বলে স্বাস্থ্য বিভাগ চরমুড়িয়ে গেছে। আপনি বলছেন বহু লোক, 7 লক্ষ লোক চিকিৎসা পায়নি, 29 জন মারা গেছে। আপনার তথ্য, যদিও আমরা আপনার তথ্য কোনোদিনই বিশ্বাস করি না। 29 জনকে 2 লাখ টাকা করে দিয়ে দিলেন। খয়রাতি করছেন কার টাকায়? কে চেয়েছে যে আমার ভাই মারা গেছে, আমাকে 2 লাখ টাকা দিন? ওই মেয়েটিকে খুন করা হয়েছিল ধর্ষণ করে, আপনি তার দাম দিয়েছেন 10 লাখ টাকা। আর এরা যারা চিকিৎসা পায়নি, আপনি বলছেন তারা কোন হসপিটালে কবে এসেছিল, কোথায় মারা গেছে, সে তথ্য কারো কাছে নাই। তাদেরকে 2 লাখ টাকা দিচ্ছেন আপনি কেন? প্রমাণ করার চেষ্টা করছেন এই জুনিয়র ডাক্তাররা ডিউটি করেননি বলে এই লোকগুলো মারা গেছে। তাদের ঘাড়ে দোষ চাপাচ্ছেন, আপনার অযোগ্যতার দায়টা ওদের ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন। তাই আপনি তাদের তড়িঘড়ি 2 লাখ টাকা দিয়ে দিলেন। আমার মনে আছে ডিমনিটাইজেশন, নোটবন্দি হয়েছিল যখন, আমরা টাকা নেওয়ার জন্য ব্যাংকের সামনে দাঁড়িয়েছিলাম। এখনো লোকে দাঁড়ায়, এটিএম এ লাইন পড়ে। তখন ডিমনিটাইজেশন, নোটবন্দি হয়েছিল যখন, আমরা টাকা নেওয়ার জন্য ব্যাংকের সামনে দাঁড়িয়েছিলাম। এখনো লোকে দাঁড়ায়, এটিএম এ লাইন পড়ে। তখন বলেছিলেন কেন লাইনে দাঁড়াচ্ছেন? আপনার টাকা নেওয়ার জন্য। আমার টাকা বলি তো লাইন দাঁড়িয়েছি। বলেছিলেন 100 জন নাকি লাইনে দাঁড়িয়ে মারা গেছে। তার বিরুদ্ধে বিধানসভায় নিন্দা প্রস্তাব এনেছিলেন উনি, যেটা অন্যায় হয়েছে। এই নোংরা রাজনীতি, এই ড্রামা আমরা অনেক দিন দেখে আসছি। আর আপনি এই ছাড়া কিছু করতে জানেন না। আপনি স্লোগান দেন এগিয়ে বাংলা, এগিয়ে বাংলা। কিসে এগিয়ে বাংলা? সে তো আমার সামনে হাঁটু জল জমে আছে কলকাতার রাজপথে দেখতে পাচ্ছি। খুন ধর্ষণে এগিয়ে বাংলা, দুর্নীতি লুটপাটে এগিয়ে বাংলা, কাটবানি সিন্ডিকেটে এগিয়ে বাংলা। এগিয়ে এগিয়ে যান শব্দ কি মানে হয় আমার মনে পড়ে, যখন বাসে করে আমরা ঝুলতে ঝুলতে যেতাম ভিড় বাসের মধ্যে। সবাই সামনে সিট গেট দিয়ে ওঠে আর দিয়ে জাম করে দেয়। কন্ডাক্টর একটা কথা বলতো, দাদা এগিয়ে যান, এগিয়ে যান। একজন বলছে এগোবো কোথায়? পেছন দিকে এগিয়ে যান, পেছন দিকে এগিয়ে যান। আজ মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গকে পেছন দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সব দিক দিয়ে পেছন দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এই যে এগিয়ে যাওয়ার আপনার যে নীতি, আপনি এই যে ঘটনা ঘটেছে এই ঘটনায় এগিয়ে যাচ্ছেন। দুষ্কৃতকারীরা, হারমাদরা, তারা দাপিয়ে বেড়াচ্ছে। আপনি বলছেন ডিউটিতে আসুন, ডিউটিতে নিশ্চয়ই যাবে ডাক্তাররা। আবার রাত্রেবেলা ডিউটি করবে 36 ঘন্টা দিন রাত। যারা মহিলা ডাক্তাররা আছেন, লেডি ডাক্তাররা, তারাও ডিউটি করবেন। আবার রাত্রেবেলা যে হারমাদরা এই ঘটনা ঘটিয়েছে তারা ধরা পড়েনি, তারা চিহ্নিত হয়নি, তারা সাজা পায়নি, তারা আছে, আপনি তাদের প্রোটেকশন দিয়েছেন। তারা যে আবার কোনো তিলোত্তমার সঙ্গে এই ঘটনা ঘটবে না, আবার কোনো মায়ের কোল খালি হবে না, আবার একজন ডাক্তার শহীদ হবে না, কিসের গ্যারান্টি আছে? আপনি গ্যারান্টি দিয়েছেন, উনি সে গ্যারান্টি দিচ্ছেন না। উনি সুরক্ষার গ্যারান্টি দিচ্ছেন না, কাজের নিশ্চিত সীমার গ্যারান্টি দিচ্ছেন না। যে 5-6 দফা দাবি এই জুনিয়র ডাক্তাররা পাঠিয়েছিলেন মমতা ব্যানার্জির কাছে, যেটা নিয়ে আলোচনা হওয়ার কথা, সেখানে ডাক্তারদের কোনো ব্যক্তিগত স্বার্থের কথা নেই যে প্রমোশন দিতে হবে, চাকরি দিতে হবে, ডিএ দিতে হবে, কোথাও লেখা নেই। এবং একটাও জুডিশিয়াল ম্যাটার নেই ওখানে। মমতা ব্যানার্জি কি বলছেন? সাব জুডিশিয়াল ম্যাটার, কথাবার্তা বলা যাবে না, আলোচনা করা যাবে না। আপনারা দেখুন, আমার কাছে লিস্ট আছে, তার মধ্যে একটাও সাব জুডিস ম্যাটার নাই। তারা স্বাস্থ্য বিভাগে দুর্নীতি মুক্ত করতে চাইছেন, কোথায় সাব জুডিস আছে? তারা নিজেদের সুরক্ষা চেয়েছেন, কোথায় সাব জুডিস আছে? এই ধরনের 6টা জিনিস আছে যেটা পশ্চিমবাংলার স্বাস্থ্য ব্যবস্থাকে ঠিক করা, দুর্নীতি মুক্ত করা, এগুলো বলেছেন। এবং সমস্ত রোগী সহায়তার যে সমিতি আছে সেগুলো ভেঙে দিতে বলেছেন। তার মধ্যে কোথায় ব্যক্তি স্বার্থ আছে, কোথায় সাব জুডিস ম্যাটার আছে? আপনি গিয়ে ধর্ণা মঞ্চে ভাষণ দিলেন, আমরা লাইভ দেখলাম টিভিতে, তাতে কোনো অসুবিধা নেই। যদি কেউ প্রশ্ন করে আপনাকে লাইভ, আপনার কাছে উত্তর নাই,
তাই ভয় পাচ্ছেন, সেখানে লাইভ করা চলবে না। আমি অবাক হয়ে গেলাম, তিনি ওখানে দাঁড়িয়ে ঘোষণা করছেন আমি আরজি করের রোগী সহায়তা সমিতি বন্ধ করে ভেঙে দিলাম, ওই হসপিটাল ভেঙে দিলাম। আরে আপনি কখন গড়েন আর কখন ভাঙেন সেটা আপনিই জানেন, আমরা কিছুই জানতে পারি না। কখন ভেঙে দিলেন, কখন গড়লেন, কাদের নিয়ে? আমি ব্যক্তিগত আমার অভিজ্ঞতা বলতে পারি। আমি 16 সালে খড়গপুরে এমএলএ জিতলাম। জেতার পরে ওখানকার মহকুমা হাসপাতালের মাননীয় সুপার আমাকে একদিন ফোন করলেন, চিঠি দিলেন একটা, যে আপনি আমাদের এই হসপিটালের রোগী সহায়তা সমিতির চেয়ারম্যান হয়েছেন, আপনি আসুন, আমরা আপনার সঙ্গে মিটিং করতে চাই। আমি বললাম ভাই আমি তো কোনোদিন দাঁড়াইনি, আমাকে কে করলো চেয়ারম্যান? শুনলাম ওখানকার যিনি এমএলএ তিনি ওইখানকার চেয়ারম্যান হন। আমার আগে ওখানে শ্রদ্ধেয় নেতা জ্ঞান সিং সোহন পাল এমএলএ ছিলেন, তিনি চেয়ারম্যান ছিলেন যত বছর ছিলেন, 50 বছর ধরে। আমি জিতলাম তো আমাকে করা হলো, ওনারাই ডেকেছেন। আমি গেলাম, একবার দুবার ওখানকার নার্স ওয়ার্কার ওখানকার ডক্টরদের সঙ্গে মিটিং করলাম, তাদের সুবিধা অসুবিধা, ভালো মন্দ, বিল্ডিং, ইনস্ট্রুমেন্ট, রোগী কত আসে, কি অসুবিধা সব শুনলাম। আবার 1 মাস পরে বসলাম, কতটা কি সুবিধা অসুবিধা কি হয়েছে। আমি বিধানসভায় এসে বলেছি এই চলছে, করলাম। যেই 3-4 মাস 6 মাস মিটিং করেছি, এবং আরো একটা ওখানে হসপিটালে আমি চেয়ারম্যান ছিলাম, বাস হঠাৎ রাতারাতি শুনলাম কমিটি চেঞ্জ, আমি আর চেয়ারম্যান নাই এমএলএ। টিএমসি পার্টির কোন নেতা চেয়ারম্যান হয়ে গেছে, কারণ চুরি টুরি বন্ধ হয়ে যাচ্ছিল, আমরা যাওয়ার পর লুটপাট বন্ধ হয়ে যাচ্ছে, কত টাকা খরচা হচ্ছে, কত মাল কড়ি আসছে। আপনারা শুনেছেন আরজি করে প্রতি বছর 6-7 কোটি টাকা খালি বেড আর খাট গদি এইসব কেনাকাটায় যেত, রিজেক্ট হয়ে যেত, পেছনের দরজা দিয়ে বিক্রি হয়ে যেত। এক্সপায়ারি ওষুধ খালি এইসব যন্ত্রপাতি কেনার জন্য 6-7 কোটি টাকা কাটমানি পাওয়া যেত। বুঝতে পারছেন কোন স্তরে দুর্নীতি হচ্ছে, তাই আমাদেরকে রাখা হয়নি। তো আমাকে সরিয়ে, যেমন এমএলএ কে সরিয়ে ওখানে পার্টির তামেদার নেতাদের ডাকা হয়েছিল, এইরকম সমস্ত তামেদার ঘুষখোর ধান্দাবাজ লোকেদেরকে সব জায়গায় রেখে দেওয়া হয়েছে সেই কমিটিগুলোতে। ফলেতে লুটপাট হচ্ছে, কোনো রোগীরা সহায়তা পাচ্ছে না, কোনো সুবিধা হচ্ছে না, পরিবেশ নাই, গুন্ডারা ওখানে দুর্নীতিগ্রস্তরা দাপিয়ে বেড়াচ্ছে, তারা ডাক্তারদের ধমকাচ্ছে, জুনিয়র ডাক্তারদের ধমকাচ্ছে, রুগীদের ধমকাচ্ছে। বেড পেতে গেলে পয়সা দিতে হয়, লাইনে থাকতে হয়, ডাক্তারের কাছে আউটডোর দেখাতে গেলে লাইন দিতে হয়, পয়সা দিতে হয়, না আপনি দেখাতে পারবেন না, সারাদিন বসে থাকতাম। আজ আপনি হঠাৎ একদিন ভেঙে দিলেন সব কমিটিগুলো। কাকে বানিয়েছিলেন, কি অথরিটি আছে? যে লোকগুলোকে দিয়ে আপনি বানিয়েছিলেন তারা কারা? কোনো এমএলএ এমপি থাকতে পারে না, কারণ এখন বিজেপির এমএলএ এমপিরা এসে গেছেন, তাদেরকে কমিটি চেয়ারম্যান করতে হবে, তখনই প্রশ্নের উত্তর দিতে হবে, চুরি বন্ধ হয়ে যাবে। তাই আপনি নিজের মতো তামেদার দিয়ে বানাচ্ছেন, দলদাসদের দিয়ে বানাচ্ছেন, আবার ভেঙেও দিচ্ছেন। তো এই যে আপনি চালাচ্ছেন, এই চালানো, এই যে দুর্নীতি, এই বদমাইশি, এগুলো বন্ধ হওয়ার দরকার আছে। তাই সারা বাংলার লোক তার বিরুদ্ধে আন্দোলন করছে। আমরা আশা করব জুনিয়র ডাক্তাররা যারা যাচ্ছেন মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করতে, তারা তাদের নিজস্ব যে নীতি এবং দাবি তাতে অটল থাকবেন, যেন মাথা নত করে বেরিয়ে আসতে না হয়। তাহলে কিন্তু বাংলার মানুষ আপনাকে ক্ষমা করবে না। কারণ এটা শুধু ডাক্তারদের সমস্যা নয়, একজন ডাক্তার মারা গেছে বলে নয়, একটা হসপিটালের সমস্যা নয়, এটা পুরো পশ্চিমবাংলার সমস্ত জায়গায়, সমস্ত বিভাগের সব হসপিটাল, সব মেডিকেল কলেজ, সব ইউনিভার্সিটি, কলেজ, স্কুল, সব জায়গায় সমস্যা আছে। বিডিও অফিস, পঞ্চায়েত, জেলা পরিষদ, ডিএম অফিস, এসডিও অফিস, যেখানেই যান এই দুর্নীতি, এই কাটমানি, এই অত্যাচার, এই ভয়ের পরিবেশ। সেখানে লিখেছেন ডাক্তারের দাবিতে যে স্কুল, কলেজ এবং মেডিকেল কলেজেতে ভয়ের পরিবেশ বন্ধ করতে হবে, ভয় দেখানো বন্ধ করতে হবে। কারণ কিছু ওখানকার ডাক্তার, অ্যাডমিনিস্ট্রেটর আর কিছু বাইরের গুন্ডা মিলে ওখানে চমকে ভয় দেখিয়ে তাদের করতে বাধ্য করছে। এই জুনিয়র ডাক্তারদের কিছু বন্ধু আছে, তারা যারা সিনিয়র আছেন, যারা প্রফেসর আছেন, তাদেরকে চমকায়, আমার সুবিধা মতো পরীক্ষা নিতে হবে, প্র্যাকটিক্যালি আমাকে নম্বর বেশি দিতে হবে, না হলে আপনাকে ট্রান্সফার করে দেবো। একজন ছাত্র একজন প্রফেসরকে চমকাচ্ছে, যদি না কথা শুনেছেন আপনাকে ট্রান্সফার করে দেবো। কারা চালাচ্ছে? কারণ কি? তারা সন্দীপ ঘোষের খুব পাশের লোক, তারা অমুকের পাশের লোক, তারা নেতাদের কালীঘাটের কাছের লোক, তাই সবাইকে চমকাতে পারে। উনি বলছেন আমার কেউ নয়, আমাদের পার্টির কেউ নয় যারা এইসব করে বেড়াচ্ছে। যদি কেউ অপরাধী থাকে তার সাজা হবে। বুঝুন,
একটা জলজন্ত মেয়েকে খুন করা হলো, রেপ করা হলো, খুন করে ফেলে দেওয়া হলো, উনি বলছেন যদি কেউ অপরাধী হয়, ভূতে মেরে দিয়ে গেল ওকে, সে কি করে খুন হলো, তার সঙ্গে এই ব্যবহার কে করেছে, আপনার কোনো দায় নেই দোষীকে খুঁজে বার করার, তাকেও আড়াল করার চেষ্টা করছেন। আর যারা এই কেসকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে, এভিডেন্স নষ্ট করেছে, ডেড বডি জ্বালিয়ে দিয়েছে, সেই বিনীত গোয়েল আর সন্দীপ ঘোষ, আপনি চেনেন না ওদেরকে? ওরা কেউ নয়, বলে ওরা প্রসেস থেকে এসছে, সিস্টেম থেকে। তাহলে আপনি প্রত্যেক বছর ওদেরকে জন্মদিনেতে অভিনন্দন বার্তা কেন পাঠাতেন, গ্রিটিংস পাঠাতেন? তার কপি দেখতে চান? সন্দীপ ঘোষকে, বিনীত গোয়েলকে প্রত্যেক বছর জন্মদিনে প্রধান মুখ্যমন্ত্রীর প্যাডেতে চিঠি যেত, অভিনন্দন, জন্মদিনের শুভেচ্ছা। আপনি চেনেন না কাউকে? কার কাছে চালাকি করছেন? মানুষ ধরে ফেলেছে, তাই আজকে আপনাকে রাস্তায় ঘুরতে হচ্ছে, তাই আপনাকে বসে থাকতে হয়েছে মিটিং এর জন্য, ডাক্তাররা যাচ্ছে না। আর কত নিচে নামবেন? আপনি সেদিন বললেন যে কেন এইসব করছেন, আসুন উৎসব করুন। বিনীত গোয়েলও পদত্যাগ করবে না, আমিও পদত্যাগ করব না, কিন্তু দুদিনের মধ্যে মত পাল্টে গেল। আপনি সেদিন কেঁদে কেঁদে বলছেন দরকার হলে জনগণের স্বার্থে আমি পদত্যাগ করে দেব। অনেকে দুর্মুখরা বলেন যে আপনি দেহত্যাগ না করলে নাকি পদত্যাগ করবেন না। ভগবান না করুক, বেঁচে থেকে দেখুন, আপনি দেখুন কোথায় যায় আপনার পার্টি আর সরকার। তো আজ কেন আপনি বলতে যাচ্ছেন আপনি পদত্যাগ করবেন? জনগণের স্বার্থে। আচ্ছা, জনগণের স্বার্থে করছেন না আপনি, তাহলে কার স্বার্থে আছেন আপনি? যদি জনগণের স্বার্থের চেয়ে কোনো বড় স্বার্থ থাকে, এটা কি? ভাইপোর স্বার্থে, নাকি পার্টির স্বার্থে, না নিজের স্বার্থে? এমন চিপকে গেছেন চেয়ারে যে চেয়ার ছাড়তে পারছেন না, আবার লোককে দেখাচ্ছেন যে আমি জনগণের স্বার্থে ছেড়ে দেবো। যদি আপনার সামান্য মান সম্মান, মানবিকতা থাকে, মনুষ্যত্ব বোধ থাকে, আজকে আপনি চেয়ার ছাড়ুন, রিজাইন করুন। আপনি ছাড়বেন না, আমরাও জানি, ছাড়লে অনেক আগে ছেড়ে দিতেন। তো সেজন্য আজকে আপনি আবার নাটক করেছেন। আমি মুখ্যমন্ত্রী হিসাবে আসিনি তো কি হিসাবে এসছেন? আমি দিদি হিসাবে এসছেন। আরে আপনি তো একদিন দিদি ছিলেন, 15 বছর আগে। এখন আর কেউ দিদি বলে না আপনাকে, আপনি দিদি থেকে পিসি হলেন, পিসিমা থেকে ঠাম্মা হলেন, আবার সবার মা হয়ে গেলেন। আর কি হবেন? সব হয়ে গেছে, মা হয়ে গেছেন, আবার দিদি হয়ে যাচ্ছেন। আপনি যখন ফাঁপড়ে পড়ে যান তখন কিছুই থাকেন না, শুধু মহিলা হয়ে যান। আমি একজন মহিলা, আমার সঙ্গে এই করা হচ্ছে। তার ভাইরা বলেন একজন মহিলার পেছনে লেগে গেছে। লোকের খেয়ে দিয়ে কাজ নেই, মহিলার পেছনে লাগবে? আপনারা তাকে মহিলা বানান, আপনারা দিদি বানান, পিসি বানান, ঠাকুমা বানান, আর কি কি বানাবেন? আপনার অনেক রূপ। আমরা এখানে দুর্গাপূজায় নবদুর্গা দেখি, আপনার যে কত রূপ আমরা জানি না এখনো। এই ড্রামা করে করে আপনি চালিয়ে গেলেন 12-13 বছর। পশ্চিমবাংলাকে কি দিলেন? শ্মশান বানিয়ে দিলেন, খুন আর ধর্ষণ, দুর্নীতি দিলেন। তাই মানুষ অব্যাহতি চাইছে এখান থেকে, তাই দুর্যোগ মাথায় করে লোকে আন্দোলন করছে, তাই রাত জেগে লোকে মোমবাতি জ্বালাচ্ছে। আমরাও এই হাঁটু জলের মধ্যে ধর্ণা দিতে বাধ্য হচ্ছি। তাই বন্ধুগণ, এই যে ধর্ণা, এই অবস্থান, এই আন্দোলন, এ কোনো ছোটখাটো ব্যাপার নিয়ে নয়, কারো ব্যক্তি স্বার্থে নয়, কোনো রাজনৈতিক স্বার্থে নয়। পশ্চিমবাংলার সমাজকে এই কলঙ্ক মুক্ত করার জন্য, খুন ধর্ষণ থেকে বার করে নিয়ে আসার জন্য, দুর্নীতি, কাটমানি, লুটপাট বন্ধ করার জন্য, মমতা ব্যানার্জির হাত থেকে বার করে নিয়ে এসে এই বাংলাকে সোনার বাংলা বানাবার জন্য। তাই সময় থাকতে আপনি অনেক সর্বনাশ করেছেন, এবার ক্ষান্ত দিন, সরে যান, ছেড়ে দিন, বাঁচতে দিন লোককে শান্তিতে। আমার তো আরো একটা চক্রান্তের গন্ধ আসছে নাকে। হঠাৎ পদত্যাগ মাথায় এলো কেন? কোনো ডিল হয়নি তো? ও পিসি তুই চলে যা, নবান্ন ছেড়ে চলে যা। কেন? বাড়িতে ডিল হয়েছে, পিসি অনেকদিন হলো, আমরা কবে চান্স পাবো? তো এই সুযোগে পিসি সরে যাবেন, নতুন টিএমসি আসবে, নতুন নেতা আসবে, হাত বদল করে লোক ভাবলো যা ঝামেলাটা গেছে। ভুলে যাবেন না, এই চালাকিতে ফাঁসবেন না। আমি আপনাদের বলছি, মুখ্যমন্ত্রী পাল্টে গেলেও পাল্টাবে না, কারণ কুয়োর জলটাই নষ্ট হয়ে গেছে। বালতি পাল্টালে জল পাল্টাবে না। আপনি লোহার বালতিতে জল তুলছেন, বলছেন নোংরা জল, পোকা আসছে। রূপোর বালতিতে তুলুন, সেই পোকাই আসবে, জলটাই খারাপ। আবার সোনার বালতিতে তুলুন, সে একই ঘটনাই ঘটবে। সেই জন্য ভুলবেন না ভবি এত সহজে। মমতা ব্যানার্জির চালাকিতে পড়বেন না। উনি একটা মিটিং করার জন্য চিফ সেক্রেটারি দিয়ে ডাকছেন, নিজে ডাকাচ্ছেন, নিজে চলে যাচ্ছেন ধর্ণা মঞ্চে, শেষ পর্যন্ত বাড়িতে নিয়ে গেছেন।
বাচ্চা ছেলে মেয়েদেরকে লজেন্স খালিয়ে ভুলিয়ে না দেন। আমরা সতর্ক আছি। যেহেতু অরাজনৈতিক আন্দোলন চলছে, যেহেতু আরজিকর থেকে শুরু হয়েছে, ডাক্তাররা নেতৃত্ব দিচ্ছেন, আমরা আমাদের সীমার মধ্যে আছি। আমরা মানুষের কাছে দায়বদ্ধ প্রধান বিরোধী দল হিসাবে, যদি এই অরাজনৈতিক আন্দোলন অসফল হয়, যদি এর সমাধান না হয়, ভারতীয় জনতা পার্টি যেমন শুরু করেছিল বাংলা বন্ধ দিয়ে, থানা ঘেরাও করেছি, বিডিও ঘেরাও করেছি, ডিএম ঘেরাও করেছি, আমরা আরো জোরদার আন্দোলন করব। আমরা দায়বদ্ধ, লোক আমাদের ভোট দেয়। যারা খালি নিজের চাকরির জন্য বা ওখানকার পরিবেশের জন্য আন্দোলন করছেন, তাদের সীমা থাকতে পারে, আমাদের সীমা নাই। আজ পশ্চিমবাংলার মান সম্মান, পশ্চিমবাংলার শিক্ষা, স্বার্থ, অর্থ সমস্ত ধ্বংসের মুখে পড়েছে। আমরা চুপ করে বসতে পারি না, তাই আমাদের চলছে শান্তিপূর্ণ ধর্ণা দিয়ে আমরা আন্দোলন চালাচ্ছি, চলতে থাকবে। পরিস্থিতি প্রয়োজনে জঙ্গি আন্দোলন হবে, রাস্তায় ভয়ঙ্কর আন্দোলন হবে। এই কথা বলে সবাইকে ধন্যবাদ। ভারত মাতা কি জয়।